আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট কি এবং জাভাস্ক্রিপ্ট আমরা কেন শিখব বা কিভাবে কাজ করব। ভিডিওটির প্রথম দিকে কিছু থিওরিটিক্যাল বিষয়বস্তু আছে। আপনারা যারা থিওরিটিক্যাল বিষয়বস্তু বা তথ্যাদি সম্পর্কে জানতে আগ্রহী না, তারা চাইলে এই টাইমটুকু আপনারা স্কিপ করে যেতে পারেন অথবা পরবর্তী ভিডিও থেকে দেখতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তো সর্বপ্রথম আমরা জেনে নেব যে জাভাস্ক্রিপ্ট আসলে কি, মানে জাভাস্ক্রিপ্ট কিভাবে তৈরি করা হলো। আমরা তো সবাই জানি যে জাভাস্ক্রিপ্ট আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যখন টিম বার্নার্স-লি সর্বপ্রথম ওয়েব তৈরি করে, তখন তার সাথে সাথে তিনি HTML-ও তৈরি করে। আপনারা জানেন যে HTML এবং CSS হচ্ছে ওয়েবসাইটের কঙ্কাল, ওয়েবসাইট দেখার জন্য তৈরি করা হয়। তো তখন তিনি একটা কোম্পানি তৈরি করে, যে কোম্পানির নাম হচ্ছে নেটস্কেপ। নেটস্কেপ কোম্পানি তৈরি করার পর তিনি চিন্তা করে যে আসলে ওয়েবগুলো কেমন জানি হয়ে যাচ্ছে। তখন তিনি এই ওয়েবগুলোকে আরও সুন্দর এবং বিউটিফুল করার জন্য তিনি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তৈরি করার সিদ্ধান্ত নেয়, এবং এই কারণেই তিনি ব্রান্ডেন এরিককে আহ, তিনি তার নেটস্কেপ কোম্পানিতে চাকরি দেয়। এবং এই ব্র্যান্ডেন এরিক তিনি এইক বা এরিক, ওনার নামের উচ্চারণটা একটু কঠিন আছে, তবে সাধারণত এটা এইক নামেই উচ্চারণ করা হয়। তো তিনি মূলত 10 দিনের মাথায় জাভাস্ক্রিপ্ট তৈরি করে। এখন 10 দিনের মধ্যে তো জাভাস্ক্রিপ্ট আসলে তৈরি করা যায় না, একটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ তৈরি করা যায় না। তো উনি যেটা করে, উনি মূলত জাভা এবং C+-এর বা সি এর যেই ফাংশনগুলো আছে বা যেই আপনার কোডিংয়ের যে বিষয়বস্তুগুলো আছে, সেগুলো তিনি জাভা স্ক্রিপ্টে নিজের মতো করে ইমপ্লিমেন্ট করে। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে ব্রাডান এইক তিনি মূলত নেটস্কেপে কাজ শুরু করে এবং এরপর তিনি জাভাস্ক্রিপ্ট তৈরি করেন। এখন এখানে নেটস্কেপের বেশ কিছু বিষয়বস্তু এখানে দেওয়া আছে, যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, তবে যেটি ইম্পর্টেন্ট সেটা হলো জাভাস্ক্রিপ্ট মূলত যখন প্রথম তৈরি করা হয় তখন তার নাম দেওয়া হয় মকা। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে তার নাম প্রথমে মকা দেওয়া হয়, পরে কিছুদিনের মধ্যেই এই নাম পরিবর্তন করে লাইভ স্ক্রিপ্ট করা হয়, এবং পরবর্তীতে তারও কিছু সময় পর বা কয়েক বছর পর এই লাইভস্ক্রিপ্ট নামটাও পরিবর্তন করে জাভাস্ক্রিপ্ট নামকরণ করা হয়। এবং জাভাস্ক্রিপ্ট মূলত মার্কেটিং পারপাসে নামকরণ করা হয়, এবং এই জাভাস্ক্রিপ্ট নামকরণ করার জন্য আহ, এই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু প্রচুর পরিমাণ পপুলারিটি পায়। এবং এখানে আপনারা যা ছবিটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ব্রান্ডন বা ব্রেন্ডান এইক। তো জাভাস্ক্রিপ্টের কিন্তু আরও বেশ কিছু হিস্টোরি আছে, তার ভিতর আরেকটা হিস্টোরি হলো ব্রাউজিং বা ব্রাউজার ওয়ার্স, মানে ব্রাউজারে যে যুদ্ধগুলো, সহজ বাংলায় বলতে গেলে। এখন এই ব্রাউজারের যুদ্ধ মূলত কি? সর্বপ্রথম যখন জাভাস্ক্রিপ্ট আপনার তৈরি করা হইলো, এরপর মাইক্রোসফট এক্সপ্লোর মার্কেটে আসলো, এবং মাইক্রোসফট জাভাস্ক্রিপ্টকে নিজেদের মতো করে ব্যবহার করা শুরু করলো। তারা মূলত জাভাস্ক্রিপ্টের কোনো কিছুই মানতে রাজি হইল না। যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট জাভাস্ক্রিপ্টের জাভাটাকে বাদ দিয়ে শুধুমাত্র যে স্ক্রিপ্ট বলা শুরু করলো, এবং এই জন্যে যেই সমস্যাটা হইল যে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার এবং ব্রাউজারের ভিতর এক ধরনের কোলাবোরেশন বা কমিউনিকেশন গ্যাপ দেখা দিল। এই কমিউনিকেশন গ্যাপ কাটাই ওঠার জন্যই মূলত স্কিমা স্ক্রিপ্ট লঞ্চ হইল, যেটা 1997 সালে ইএস অন লঞ্চ করে। স্কিমা স্কিমা স্ক্রিপ্ট হলো জাভাস্ক্রিপ্টের একটা ম্যানুয়াল, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কিভাবে ব্যবহার করতে হবে এবং কে কিভাবে ব্যবহার করবে, এই ম্যানুয়ালটাকেই হচ্ছে স্কিমা স্ক্রিপ্ট বলা হয়। আমরাও জাভাস্ক্রিপ্টের বেশ কিছু জিনিসগুলো দেখার ক্ষেত্রে বা অ্যানালাইসিস করার ক্ষেত্রে স্কিমা স্ক্রিপ্টের ওয়েবসাইটগুলো ঘুরে আসি কিংবা দেখি। মডার্ন জাভাস্ক্রিপ্ট মূলত শুধুমাত্র স্কিমা স্ক্রিপ্ট বা ব্রাউজারের ভিতরেই সীমাবদ্ধ থাকে নাই। পরবর্তীতে আপনারা জানেন যে 2009 সালে নোড.জেএস আসে। আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট মূলত ব্রাউজারের ভিতর ইমপ্লিমেন্ট হিসেবে থাকে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্টের কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না, আমরা সরাসরি ব্রাউজারই ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা হইলো যাদের ব্রাউজার নাই তারা তাহলে কিভাবে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবে, বা যারা লার্জ স্কেলে কোনো ওয়েবসাইট ডেভেলপ করতে যাবে তারা কিভাবে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবে। এই সমস্যার সমাধানের জন্যই মূলত নোড.জেএস আসে, এবং নোড.জেএস এই জাভাস্ক্রিপ্টের ব্রাউজারের ভিতর যে এমবেডেড যে একটা বন্দি বা খাঁচার মধ্যে যে বন্দি যে জাভাস্ক্রিপ্টটা ছিল, সেটাকে তিনি টেনে বের করে নিয়ে এসে তিনি ওয়ার্ল্ড ওয়াইড এটাকে উপস্থাপন করেন। এবং জাভাস্ক্রিপ্টের আরেকটা সবচেয়ে বড় আপডেট আসে, যেটা EX6 নামে পরিচিত। এখানে জাভাস্ক্রিপ্টকে আরও পাওয়ারফুল করা হয়
এবং সবার জন্য আরো সহজভাবে ব্যবহারযোগ্য করা হয়। এরপর জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আসতে থাকে। এই ফ্রেমওয়ার্কগুলো মূলত জাভাস্ক্রিপ্টকে সবার কাছে আরো সহজযোগ্য এবং আরো ব্যবহারযোগ্য করে তোলে এবং জাভাস্ক্রিপ্টের যে ফাংশনালিটিগুলো আছে এই ফাংশনালিটিগুলো সবার কাছে আরো বিস্তারিতভাবে পৌঁছানো শুরু করে। তো জাভাস্ক্রিপ্ট আসলে আমরা কেন শিখবো এই 2024 সালে এসে? সর্বপ্রথম হচ্ছে ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রিয়াক্ট, ভিউজেস, অ্যাঙ্গুলার এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওয়াইড রেঞ্জে ব্যবহার করা হয়। এবং রিয়াক্ট এমন একটা ফ্রেমওয়ার্ক যেটার মাধ্যমে এখন ব্যাকএন্ডও করার কথাবার্তা চলতেছে। খুব সম্ভবত সামনের কিছু আপডেটেই আমরা দেখবো যে রিয়াক্ট এপিআই এর মাধ্যমে ব্যাকএন্ডের যে বিষয়বস্তু সেগুলো আমাদের সামনে নিয়ে আসছে এবং অলরেডি রিয়াক্টের মাধ্যমে নোড.জেএস এর সাহায্যে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক ব্যাকএন্ড বড় বড় যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আমরা তৈরি করতে পারি এবং এমনকি গুগল এবং ইউটিউবের মতো যেই বড় বড় প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো খুব সহজেই এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা যায়। তো ওয়াইড ক্যারিয়ার অপরচুনিটিস মানে হচ্ছে সবচেয়ে বড় ক্যারিয়ার অপরচুনিটি আছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। হাই ডিমান্ড অফ জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, জাভাস্ক্রিপ্ট ডেভেলপারের ডিমান্ড বর্তমানে বেড়েই চলেছে। হ্যাঁ, এবং জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ফুল স্ট্যাক এইগুলো এখন এত পরিমাণ বেড়ে চলেছে যে আসলে এটা বলে বোঝানো সম্ভব না। যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে জাভাস্ক্রিপ্ট মোবাইল ডেভেলপমেন্ট এমনকি ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে রিয়াক্ট নেটিভ ব্যবহার করা হয় এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপের ক্ষেত্রে ইলেকট্রন ব্যবহার করা হয় এবং ফ্রিল্যান্সিং এবং রিমোট ওয়ার্কের ক্ষেত্রে তো জাভাস্ক্রিপ্ট ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ ইন দিস ওয়ার্ল্ড। এরপর যেটা মোবাইল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা আমরা একটু আগেও বলছি। মোবাইল ডেভেলপমেন্টের ক্ষেত্রে রিয়াক্ট নেটিভ দিয়ে শুধুমাত্র আপনি যে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করবেন এরকমটা না, এটা আইওএস অ্যাপসও ডেভেলপমেন্ট করা যায়। আরেকটা আছে গ্রোয়িং ইকোসিস্টেম। জাভাস্ক্রিপ্ট মূলত ছোট কোনো এখন আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, যেটা হচ্ছে 2009 সালেও ছিল, কিন্তু এখন জাভাস্ক্রিপ্ট অনেক বড় হয়ে গেছে। বিশেষ করে 2024 সালে এসে জাভাস্ক্রিপ্টের আপনার গ্রোথিং যে ইকোসিস্টেমটা আছে এটা আসলে অনেক বিস্তর হয়ে গেছে। এটা আসলে ছোটখাটো এখন আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আগে যেরকম ছিল যে আমরা যদি দেখতাম যে 2020 কিংবা তারও আগে যদি দেখতাম যে তখন কিন্তু জাভাস্ক্রিপ্টের এত মানে ইকোসিস্টেম বা এত কমিউনিটি ছিল না। এখন জাভাস্ক্রিপ্টের কমিউনিটি কিন্তু হিউজ পরিমাণ। এবং আমরা যদি বাংলাদেশের কথাও বলি, আপনারা জানেন হাসিন হায়দার স্যার আছে, ঝঙ্কার মাহবুব স্যার আছে। হ্যাঁ, তারপর আমরা যদি ইউটিউব কমিউনিটির কথা বলি তাহলে রাব্বিল হাসান আছে, তারপর হচ্ছে আপনার হাবলুদের প্রোগ্রামিং আছে, তারপর আরও বেশ কিছু আপনার আছে যে নামগুলো আমার এখন মাথায় আসতেছে না, আরেকজন ভাই আছে তার নামটা আমার মাথায় আসতেছে না। তারা কিন্তু সবাই নিজেদের প্রোগ্রামিং কমিউনিটি কিন্তু তৈরি করছে এবং এটা কিন্তু অনেক বড় বড় কমিউনিটি এবং অ্যাক্টিভ কমিউনিটি এবং তাতে কিন্তু প্রতিনিয়তই কাজ হচ্ছে। এবং মডার্ন টেকনোলজি যেটা আমরা জানি যে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এবং এখানে ট্রান্সফার ফ্লো আছে, ইন্টারনেট অফ থিংস আছে, যেগুলো আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হচ্ছে এখন বর্তমানে। এখানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পাইথনের যে ট্রান্সফার ফ্লো আছে যেটা মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে অনেক কি বলে মডার্ন একটা টেকনোলজি, সেটা কিন্তু এখন জাভাস্ক্রিপ্টেও আসছে। তো এরপর যদি আমরা অন্যান্য যে জিনিসগুলো দেখি সেটা হচ্ছে মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন, কন্টিনিউয়াস ইভলিউশন, এগুলো তো আমরা কথাই বলছি যে প্রতিনিয়ত গ্রোথ হচ্ছে। সার্ভারলেস এবং ক্লাউড কম্পিউটিংয়ে ব্যবহার করা হচ্ছে, ইউজার এক্সপিরিয়েন্সের অ্যানালাইসিস এবং সেগুলো কিভাবে আপনার বাড়ানো যায় ইউজার এক্সপিরিয়েন্স সেই হিসাবে ব্যবহার করা হচ্ছে। এন্ডলেস লার্নিং অপরচুনিটি, একটু আগে তো বললামই যে ইউটিউব কমিউনিটি, বাংলাদেশে বেশ বড় বড় অনেকগুলো ইউটিউব কমিউনিটি আছে যারা মূলত এই জাভাস্ক্রিপ্টের উপর কাজ করে থাকে। তো জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার আসলে কি। তো আমরা তো আগেই বলছি যে টিম বার্নার্স-লি মূলত ওয়েব ব্রাউজার তৈরি করছে। ওয়েব ব্রাউজার যেটা করে যে কম্পিউটারের সাথে কম্পিউটার অর্থাৎ নেটওয়ার্কের সাথে নেটওয়ার্ক কানেক্ট করে। এর মাধ্যমে যেটা হয় যে আমরা এক নেটওয়ার্কের সাথে আরেক নেটওয়ার্কের যে তথ্যগুলো বা ডাটাগুলো সেটা আমরা দেখতে পারি, অর্থাৎ তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করে। আপনারা চাইলে ইংরেজি পড়ে নিতে পারেন, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যারা জানেন না অবশ্যই তাদের জন্য হেল্পফুল হবে। যেমন এখানে দেখেন যে কিছু প্রোটোকল আছে, HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এগুলো আপনাদের জানার প্রয়োজন নাই। যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো, যারা জানেন না তাদের কোনো প্রয়োজন নাই। শুধু এইটুকু মনে রাখেন, ওয়েব ব্রাউজার মূলত ওয়েবসাইট দেখার ক্ষেত্রে বা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সাহায্য করে থাকে। আচ্ছা,
সর্বশেষ এখানে হচ্ছে একটা ছবি আছে, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব ব্রাউজারে বিভিন্ন ফাংশন, যেখানে আমরা একটা নেভিগেশন করবো, অর্থাৎ আমরা কি দেখতে চাই সেই অ্যাড্রেস এখানে লিখবো, তারপর ওয়েব পেজটা লোড হবে, ওয়েব পেজের সিকিউরিটিটা চেক করবে, ওয়েব পেজে যদি কোনো হিস্টোরি বা কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটা তারা চেক করবে, চেক করার পরে এবার ওয়েবসাইটটা আমরা অ্যাক্সেস নিতে পারবো। এটা জাস্ট সিম্পল একটা ওয়েব ব্রাউজারের ফাংশন। তো জাভা স্ক্রিপ্ট শেখার জন্য আমাদেরকে আমাদের কম্পিউটারে যে কোনো একটা ওয়েব ব্রাউজার থাকতে হবে। যেমন আমাদের যে কোনো একটা ওয়েব ব্রাউজার আমাদের থাকা প্রয়োজন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার আছে, এবং ওয়েব ব্রাউজারে আমি যে কোনো একটা কিছু ওপেন করে রাখছি। আপনি চাইলে ওয়েব ব্রাউজার কোনো কিছু ওপেন নাও করতে পারেন, সরাসরি আপনি যদি এভাবে করেন তাও হবে। সাপোজ আপনি ওয়েব ব্রাউজার কোনো কিছু ওপেন না করে একটা ব্লাঙ্ক পেজে গেলেন, সেটাও কিন্তু একদম সিম্পলভাবে কাজ করবে। আবার আমি যদি চিন্তা করি যে না আমি গুগলে যাব, তাহলে কিন্তু গুগলও সেইভাবে কাজ করবে। গুগল আমার এখানে নেই। আচ্ছা, এই তো গুগল, সরি, মেইলে চলে গেছে। GWO GLE GLE google.com। ওকে। সো আপনি যদি চিন্তা করেন যে আমি google.com-এ যাবো, তাও কাজ করবে। আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি যেতে পারেন। তো এখানে আমরা যেটা করব যে ওয়েব ব্রাউজ, আমরা আগেই বলছি যে ওয়েব ব্রাউজারের ভিতরে কিন্তু জাভা স্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করা থাকে। তো আমরা যেটা করব যে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইনস্পেক্ট নামে একটা অপশন পাবো, এখানে আমরা ক্লিক করব। এখন এই ইনস্পেক্ট অপশন আপনি যে কোনো ওয়েব ব্রাউজারেই পাবেন। যেমন এটা মাইক্রোসফট ইডিস, আমি যদি এখানে যাই, রাইট ক্লিক করি, দেখেন এখানেও ইনস্পেক্ট অপশন আছে। এমন না যে আপনাকে শুধুমাত্র একটা ব্রাউজারই ব্যবহার করতে হবে, আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, ইভেন আপনি ক্রোমও ব্যবহার করতে পারেন। ঠিক আছে। তো এই ইনস্পেক্ট অপশনে আপনারা দেখবেন যে কনসোল নামে একটা অপশন আছে। এই কনসোল নামে অপশনটাতেই মূলত আমরা জাভা স্ক্রিপ্টের বেসিক যে জিনিসটা, সেই জিনিসটা আমরা এখানে দেখবো, বা আমরা আমাদের প্রথম যে কোডটা সেই কোডটা লিখবো। কনসোল হচ্ছে জাভা স্ক্রিপ্ট ইঞ্জিনে, মানে জাভা স্ক্রিপ্ট লেখার জন্য একটা জায়গা। এখানে হচ্ছে জাভা স্ক্রিপ্টের বিষয়গুলো আউটপুট হিসাবে আসে। শুধু যে আউটপুট হিসাবে আসে এরকমটা না, আমরা চাইলে এখানে জাভা স্ক্রিপ্ট লিখতেও পারবো। যেমন জাভা স্ক্রিপ্টের খুবই কমন একটা জিনিস আছে যে কনসোল কনসোল ডট লগ। কনসোল ডট লগ হলো আমরা কোনো একটা জিনিস প্রিন্ট করতে চাই, সেই প্রিন্ট করার জন্য আমরা মূলত কনসোল ডট লগ ব্যবহার করে থাকি। যেমন আমি এখানে লিখলাম জাভা SCRIPT জাভা স্ক্রিপ্ট, এবং আমি ইন্টার প্রেস করলে দেখবেন যে এখানে জাভা স্ক্রিপ্ট লেখাটা চলে আসছে। হ্যাঁ, তো কনসোল ডট লগ কি? কনসোল ডট লগ হচ্ছে কোনো কিছু দেখানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের কোড এডিটরে। আমরা জাস্ট এখন এইটুকু বুঝিনি যে কনসোল ডট লগ যেটা করে কোনো কিছু প্রিন্ট আকারে আমাদেরকে দেখায়। তো এখন কনসোল ডট লগ শুধু এভাবে লিখলেই হবে না, এখানে আমাদেরকে কোটেশন দিতে হবে। আমরা যদি কোটেশন না দিই তাহলে এখানে আমাদের লেখাটা প্রিন্ট করবে না। সাপোজ আমরা যদি এখানে কোটেশন না দিয়ে লিখলাম যে আই লাভ জাভা SCRIPT জাভা স্ক্রিপ্ট, আমরা যদি ইন্টার প্রেস করি, দেখেন এখানে একটা ইরর অলরেডি চলে আসছে, বলতেছে যে আমি এটা বুঝতেছি না কি লেখছো। তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে যে এখানে একটা কোটেশন দিতে হবে, এবং শেষে কোটেশনটা ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ, এবং এখন যদি আমি এটাকে রান করি, দেখেন আই লাভ জাভা স্ক্রিপ্ট রান হয়েছে। তো এইরকম কনসোল ডট লগের মতো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ALERT, অ্যালার্ট। অ্যালার্টও মূলত হচ্ছে এরকম কাজ করে। যেমন আমি এখানে অ্যালার্টে বললাম যে URA ওয়েব DEVELOPER ডেভেলপার, মানে আপনারা যারা দেখছেন আপনারা লিখবেন যে IM ওয়েব ডেভেলপার। সেম একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এখানে ইন্টারপ্রেস করব, সাথে সাথে এখানে একটা মেসেজ চলে আসছে। আমি যদি এটাকে ক্লোজ করি, এখানে দেখেন URA ওয়েব ডেভেলপার নামে একটা মেসেজ চলে আসছে। হ্যাঁ, আমি এটাকে আরো বড় করি এবং অ্যাগেইন ইনস্পেক্ট করি এবং অ্যাগেইন কনসোল লগে যাই। এটাকে আরো বড় করি এবং এখানে ALERT অ্যালার্ট, এবং আমি এখানে লিখলাম দিস ইজ মাই FIRST ফার্স্ট জাভা CRIPT জাভা স্ক্রিপ্ট। আমি যখন ইন্টার প্রেস করলাম, আপনারা দেখেন যে এখানে আরেকটা মেসেজ ডায়লগ আসলো যে দিস ইজ মাই ফার্স্ট জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি এখানে যেটাই লেখেন না কেন সেটাই আসলে এখানে রান হবে, এবং আমরা আমাদের ওয়েব ব্রাউজারে সেটা অ্যাক্সেস নিতে পারবো। এখন আমরা যে সবসময় আমাদের ওয়েব ব্রাউজারে এই জাভাস্ক্রিপ্ট অ্যাক্সেস নেব, বিষয়টা তো এমন না। আমরা তো এইভাবে চাইলে আমাদের লাখ লাখ যে জাভাস্ক্রিপ্টের যে কোড, সেই কোডটা আমরা লিখতে পারবো না, কেননা এখানে জাভাস্ক্রিপ্টে হিউজ পরিমাণ কোড আছে। আমরা যদি এখানে ইন্সপেক্ট করি, আপনি দেখেন যে এখানে কোডের কোনো শেষ নেই, যে এত কোড আছে এত কোড আছে। তো আমাদের জাভাস্ক্রিপ্টেও তো এরকম কোড লিখতে হবে, তাই না? তো এত কোড আমরা যদি এখানে লিখতে যাই, সেটা তো একটা বড় ধরনের সমস্যা। আরেকটা সমস্যা হলো,
আমরা দেখেন এখানে যদি রিলোড করি এই পেজটা, তাহলে দেখেন এখানে কিন্তু কনসোল লগটা ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ কনসোল লগে আমরা কিন্তু আর কোনো ডাটা দেখতে পাচ্ছি না। এখন এই যে ডাটা দেখতে পাচ্ছি না, তার মানে হচ্ছে আমাদের ডাটা ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ ডাটা ডিলিট হয়ে গেছে। তার মানে আমরা এই যে এতক্ষণ লিখলাম কনসোল ডট লগ আই লাভ জাভাস্ক্রিপ্ট বা অ্যালার্ট দিস ইজ জাভাস্ক্রিপ্ট, এগুলো লিখলাম, সব কিছু ডিলিট হয়ে গেছে। তাহলে আমাদেরকে তো এমন কোন একটা জিনিস লাগবে যেখানে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের লেখাগুলো সেভ করতে পারি। তো সেই জিনিসটাই হলো কোড এডিটর। এখন কোড এডিটর বিভিন্ন ধরনের হইতে পারে, তবে আমরা সাধারণত ভিএস কোড এডিটর ব্যবহার করে থাকি। আপনি যদি ভিএস কোড এডিটর লিখে গুগলে সার্চ দেন, আপনি প্রথমেই দেখতে পাবেন যে ভিজুয়াল স্টুডিও কোড, এবং ভিজুয়াল স্টুডিও কোডে যাবেন না, আপনি জাস্ট এই যে কোড এডিটর কোথায় গেল, আচ্ছা এখানেই মনে হয় কোড এডিটর আছে, খুব সম্ভবত তারা দুইটা ওয়েবসাইট এক করে দিছে, আমি সঠিক জানি না। ভিজুয়াল স্টুডিও কোড, হ্যাঁ এটাই। তো এই যে ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও ভিন্ন এবং ভিজুয়াল স্টুডিও কোড ভিন্ন। সো এটাকে আপনি জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড ফর উইন্ডোজ। ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং এটাকে আমরা জাস্ট ইনস্টল করব নর্মাল ইনস্টলের মতোই। তো আজকে অলরেডি 18 মিনিট হয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি ভিডিওটা এখানেই ক্লোজ করতেছি। সামনের ভিডিওতে ভিজুয়াল স্টুডিও কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে আমরা ভিজুয়াল স্টুডিওতে কোড লিখবো, এই সমস্ত বিষয়বস্তুগুলো দেখবো। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।